ক্লাস 11 এ যে আজকে কস্ট ট্যাক্স এর एग्जाम হলো সেখানে আমি এমসিকিউ আর এসএকিউ ভিডিওটা আপলোড করেছি। ঠিক আছে, তোমরা অনেকেই বলছিলে আপলোড করতে, আমি আপলোড করেছি। ঠিক আছে, ওখানে সব কোশ্চেনই ঠিক আছে, একটা কোশ্চেনের অ্যানসারে আমার ডাউট আছে। একটা স্টুডেন্ট কমেন্ট করে বললো স্যার আপনি এই অ্যানসারটা ভুল করেছেন। হ্যাঁ, স্বীকার করছি আমি অ্যানসারটা ভুল বলেছি। ঠিক আছে, আমি দেখলাম, ঠিক আছে, আমি অ্যানসারটা আপলোড করার পর দেখলাম যে সত্যি আমি অ্যানসারটা ভুল বলেছি, একটা অ্যানসার ভুল বলেছি। সেটা কস্টেরই একটা পোরশন ছিল, কস্টেরই একটা এমসিকিউ ছিল, সেটাই বলে দিচ্ছি। পার্ট এ তে ছিল কত নম্বর পয়েন্টটা দেখো, একের দাগে যে পয়েন্ট, যে কি ছিল, স্টোর লেজার ইজ মেইনটেইনড বাই, আমি ভুল করে যাই না কেন বললাম স্টোর লেজার ইজ মেইনটেইনড বাই স্টোর ডিপার্টমেন্ট। ঠিক আছে, তাহলে একদম ইজি কোশ্চেন, যেটা কস্ট ডিপার্টমেন্ট হবে, কারেক্ট অ্যানসার হবে কস্ট ডিপার্টমেন্ট। আমি ভুলবশত স্টোর ডিপার্টমেন্ট বলে দিয়েছি, তো এক্সট্রিমলি সরি তো এইটা ভুল বলার জন্য। ঠিক আছে, তোমরা ঠিক করে নিও, মানে যাই হোক তোমরা অনেকেই কস্ট ডিপার্টমেন্ট লিখেছো, কারেক্ট অ্যানসার হবে কস্ট ডিপার্টমেন্ট। তো স্টোর লেজার ইজ মেইনটেইনড বাই কস্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা সমস্ত অ্যানসারগুলো নিয়ে আলোচনা করব, বড় বড় কোশ্চেন তোমরা দেখে নাও। হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব আজকে যে ক্লাস 11 এ যে কস্ট আর ট্যাক্সের যে এক্সামটা ছিল। আমি বলেছিলাম গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ইর কস্ট আর ট্যাক্সেশনে যে বড় বড় কোশ্চেন এসেছিল, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর আর 10-এর দাগে যে অঙ্কগুলো এসেছিল সেগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে, তো তাই সেইগুলোই এখন সলভ করছি। ঠিক আছে, তোমরা দেখে নাও, তোমরাও তো অ্যান্সার করে এসছো, কতটা কি মিলেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কত পেতে পারো সেটাও তোমরা বুঝিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 3-এর দাগে কোশ্চেনটা কি ছিল গ্রুপ সিতে, ডিসকাস দ্য অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং। আমার সাজেশনে এটা ছিল, কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্যগুলো লেখো। অরে এসেছিল ডিস্টিংগুইশ বিটুইন বিন কার্ড অ্যান্ড স্টোর লেজার, বিন কার্ডের সঙ্গে স্টোর লেজার পার্থক্য, এটাও আমাদের সাজেশনে ছিল। তো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো দেখো 4-এর দাগের কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ কি এসেছিল কোশ্চেনটা, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি এন্ড নাম্বার অফ অর্ডারস অফ আ র ম্যাটেরিয়াল। ঠিক আছে, অ্যানুয়াল কনজাম্পশন বলেছে 30,000 কেজি, 30,000 কেজি। কস্ট পার অর্ডার বলেছে ₹120, কস্ট পার কেজি অফ ম্যাটেরিয়াল বলেছে ₹50, ক্যারিং কস্ট বলেছে 10% অফ এভারেজ কস্ট। কি বের করতে বলেছে, ইওকিউ আর নাম্বার অফ অর্ডার। ইওকিউ করার জন্য 3 নাম্বার আর নাম্বার অফ অর্ডার করার জন্য 1 নাম্বার। দেখো অ্যানসারটা করে দিয়েছি, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি ইওকিউ √2PU/CI। হ্যাঁ, আমি √2PU/CI লিখেছি, কেউ এটাকে 2AO/C করতে পারে, ব্যাপারটা একই। ঠিক আছে, ইউ মানে অ্যানুয়াল কনজাম্পশন 30,000 কেজি, পি বলেছে কস্ট অফ প্লেসিং এর অর্ডার ₹120, সি বলেছে কস্ট পার ইউনিট ₹50, আই বলেছে পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি 10%, ছোট করলে 0.10, সি আর আই দুটোকে গুণ করে দিয়েছি, 50 × 0.10 কত হচ্ছে 5। এবার এই ভ্যালুগুলো এখানে পুট করে দিয়েছি। 2 পি এর ভ্যালু কত ছিল 120, ইউ এর ভ্যালু কত ছিল, ইউ এর ভ্যালু ছিল 30,000, সি আই কত বের করেছি 5, এখানে লিখলাম 5। তো এটাকে ক্যালকুলেট করে আমার দাঁড়াচ্ছে কত 1200 ইউনিট, ইওকিউ বেরিয়েছে 1200 ইউনিট। আরেকটা বের করতে বলেছিল কি স্যার, নাম্বার অফ অর্ডার। নাম্বার অফ অর্ডার বের করার ফর্মুলা কি, ইউ/ইওকিউ। ইউ তো ছিল 30,000 আর ইওকিউ 1200 বের হলো, এটাকে কাটাকাটি করলে আমার বের হচ্ছে 25 টাইমস। ব্যাস এইটুকুই করতে হবে, এইটুকু করলে পুরো 4-এর 4। ঠিক আছে, 5-এর দাগের কোশ্চেনটা দেখো, 5-এর এতে বলেছিল হোয়াট ইজ ম্যাটেরিয়াল কন্ট্রোল, এটা লেখার জন্য 2 নাম্বার। এর সঙ্গে আরেকটা কোশ্চেন দিয়েছিল ডিসকাস দ্য নেসেসিটিস অফ ম্যাটেরিয়াল কন্ট্রোল, এটার জন্য 4 নাম্বার। ঠিক আছে, এবার 5-এর অরের অঙ্কটা দেখছি, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল এন্ড রিঅর্ডার লেভেল ইন রেসপেক্ট অফ আ র ম্যাটেরিয়াল। তোমাকে ইনফরমেশনগুলো পেয়ে গেছো, তোমাকে বলেছিল ম্যাক্সিমাম লেভেল বের করো, মিনিমাম লেভেল বের করো, রিঅর্ডার লেভেল বের করো। দেখো প্রথমে রিঅর্ডার লেভেল বের করেছি, রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা কি, ম্যাক্সিমাম কনজাম্পশন টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। ম্যাক্সিমাম কনজাম্পশন কোশ্চেনে 8 বলেছে আর ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড 4, 8,000 এর সঙ্গে 4 গুণ করলে 32,000 লিটার। ম্যাক্সিমাম স্টক লেভেল বের করব, ফর্মুলা রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। রিঅর্ডার লেভেল তো অলরেডি 32,000 বের করে দিয়েছি, রিঅর্ডার কোয়ান্টিটি কোশ্চেনে বলে দিয়েছে 9,500 মাইনাস মিনিমাম কনজাম্পশন কোশ্চেনে বলেছিল 3,000 আর মিনিমাম রিঅর্ডার পিরিয়ড 2। এটাকে ক্যালকুলেট করে বের হলো 35,500 লিটার।
ঠিক আছে। নেক্সট লাস্ট মিনিমাম স্টক লেভেল বের করার ফর্মুলা রিঅর্ডার লেভেল মাইনাস নরমাল কনজাম্পশন ইনটু নরমাল রিঅর্ডার পিরিয়ড। রিঅর্ডার লেভেল কত বলেছে 32000 মাইনাস নরমাল কনজাম্পশন কত 5300, দেখো কোশ্চেনে বলেছে 5300 আর নরমাল রিঅর্ডার পিরিয়ড 3, এটা ক্যালকুলেট করে বের হলো 16100 লিটার। তো টুকে নাও অঙ্কটা। এবার তোমরা গ্রুপ ই 6 এর দাগের কোশ্চেনটা দেখো। 6 এর দাগে কি ছিল কস্ট শীট, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো অঙ্কটা করে দিচ্ছি কস্ট শীটের অঙ্কটা। দেখো কি করেছি 6 নম্বর অঙ্ক ইন দা বুকস অফ কোম্পানির নাম নেই বলে ডট 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 দিলাম কস্ট শীট ফর দা ইয়ার এন্ড 31 ডিসেম্বর 2019। প্রোডাকশন কোশ্চেনে বলেছিল 25000 ইউনিট আর সোল্ড বলে দিয়েছিল 26500 ইউনিট। পার্টিকুলার রুপিসে দুটো ঘর করেছে। তো দেখো প্রথমে লিখলাম ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল 90000 টাকা, তার সাথে পারচেসেসটা যোগ করেছি 3,80,000, ফ্রেট অন পারচেজ যোগ করেছি 20000, মাইনাস করেছি ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল 1,08,000, প্লাস মাইনাস করে আমার দাঁড়ালো 3,82,000। এটা হচ্ছে র ম্যাটেরিয়াল কনজিউম। এর সাথে ডাইরেক্ট ওয়েজেস যোগ করেছি 2,10,000, ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করেছি 25,000, তিনটে যোগ করে হলো 6,17,000। এটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট বেরোলো। এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করেছি 1,05,000, ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস যোগ করেছি 12,000 আর ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস মাইনাস করেছি 15,000। এই তিনটে প্লাস মাইনাস করে দাঁড়ালো 1,02,000। এবার এই দুটো যোগ করে দাঁড়ালো 7,19,000। এটাকে আমরা বলবো ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এর সাথে আমরা অফিস ওভারহেড যোগ করেছি 65,000 টাকা। এই দুটো অ্যাড করে দাঁড়াচ্ছে 7,84,000 7,84,000 কস্ট অফ প্রোডাকশন। এর সাথে আমরা ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস 45,000 টাকা যোগ করেছি আর ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বাদ দাও। দেখো আমি ড্যাশ দিয়েছি, এর পেছনে কারণটা কি ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বলে দিয়েছে নীল, তাই আমরা ড্যাশ দিয়েছি, ঠিক আছে। যদি এখানে নীল না দিয়ে যদি কোশ্চেন মার্ক দিতে তাহলে আমাকে নিশ্চয়ই ক্যালকুলেট করতে হতো, দেয়নি, ক্যালকুলেট করার দরকার নেই। তো 8,29,000 হয়ে গেল কস্ট অফ গুডস সোল্ড। এর সাথে সেলিং ওভারহেড যোগ করেছি 32,000 টাকা। এই দুটো যোগ করে হলো 8,61,000 টাকা টোটাল কস্ট। এই আরেকটা নাম কস্ট অফ সেলস। এর সাথে প্রফিট যোগ করব হবে সেলস। কোশ্চেনে সেল বলে দিয়েছিল 26,500 ইউনিট, এক একটা ইউনিট মার্কেটে বেচে 40 টাকা করে পাচ্ছি। এই দুটো মাল্টিপ্লাই করে হচ্ছে 10,60,000 সেল আর কস্ট বেরিয়েছে 8,61,000। এই দুটোর ব্যালেন্সিং হচ্ছে প্রফিট। প্রফিট কত 1,99,000। এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যানসার, ঠিক আছে। দেখে নাও, মিলিয়ে নাও তোমরা, তোমাদের অ্যানসার এটা বেরিয়েছে। দেখো এবার আমরা এই 6 এর যে অরের কোশ্চেনটা এসেছিল সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো অরের দাগে যে কস্ট শীটের যে 6 এর যে কস্ট শীট ছিল সেটা 8 নম্বর এসেছিল, সেটা অরে যেটা এসেছিল সেটা এতে অরের মধ্যে এতে 3 নম্বর একটা থিওরি ছিল আর 5 নম্বর অঙ্ক ছিল। 3 নম্বর থিওরিটা কি বলেছিল ডিস্টিংগুইশ বিটুইন প্রাইম কস্ট এন্ড ওভারহেড কস্ট। প্রাইম কস্টের সঙ্গে ওভারহেড কস্টের পার্থক্য লিখতে বলেছিল 3 নম্বরে 3টে পয়েন্ট লিখতে হবে। আর বিতে অঙ্ক ছিল একটা কস্ট শীটেরই একটা অঙ্ক দিয়েছিল, বলেছিল এই প্রফিটটা ক্যালকুলেট করে দাও। এটা কস্ট অফ প্রোডাকশন থেকে স্টার্ট করতে হবে। তো অঙ্কটা তোমরা করেছো বলে নিশ্চয়ই করেছো, ঠিক আছে। দেখা যাক, আমার মনে হয় তোমরা কস্ট শীটের মেন অঙ্কটা করেছো, মানে যেটা 8 নম্বরের কস্ট শীট ছিল ম্যাক্সিমাম স্টুডেন্ট ওটাই করেছে, ঠিক আছে। তো যাই হোক এটা বলে দিচ্ছি কি বলেছে। প্রথমে লিখলাম 6 এর অর বি দিয়ে ক্যালকুলেশন অফ প্রফিট পার্টিকুলার রুপিস। কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছিল কত 26,64,000 টাকা বলে দিয়েছিল, ঠিক আছে। কতগুলো ইউনিট তৈরি করতে 55,500 ইউনিট তৈরি করতে এত টাকা খরচা হচ্ছে। কোশ্চেনে ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস ছিল না, বলে দিয়েছে। তাহলে কি হয়েছে ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস কত বলেছে 9,000 ইউনিট। 9,000 ইউনিটের দাম বের করতে হবে। ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস লিখলাম এত ইউনিট তৈরি করতে এত টাকা খরচ হয়ে যায়, তাহলে 9,000 ইউনিটের দাম কত, তাই করেছি এত বাই এত ইনটু 9,000 করে বেরিয়েছে 4,32,000। এবার এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 22,32,000 কস্ট অফ গুডস সোল্ড। এর সাথে আমরা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স যোগ করেছি। বলেছে যতগুলো ইউনিট সোল্ড হয়েছে তার সাথে 2.5 টাকা মাল্টিপ্লাই করতে হবে। তো কত ইউনিট সোল্ড কোশ্চেনে বলে দেয়নি, বের করে দিলাম। দেখো সেলস ইউনিট বের করেছি, প্রোডাকশন মাইনাস ক্লোজিং স্টক। প্রোডাকশন ইউনিট বলেছিল এত আর ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বলেছিল এত, এটা থেকে এটা মাইনাস করে হলো এত সেলস ইউনিট। তাহলে 46,500 ইউনিটের সঙ্গে 2.5 দিয়ে গুণ করে দিলাম, করে কত হলো 1,16,250। এবার এই দুটোকে অ্যাড করে হয়ে গেল টোটাল কস্ট বা কস্ট অফ সেলস। লাস্ট প্রফিট বলেছিল সেলের উপর 20%, আমরা আগেও শিখেছি সেলের উপর যদি 20% হয় মানে কত, সেলের উপর 1/5 আর সেলের উপর 1/5 হলে কস্ট কত হয় স্যার 1/4। তাহলে
এত টাকা তো কস্ট বেরিয়েছে, তার উপর 1/4 করে দাও, এত টাকা বেরোলো 587063, এই দুটো অ্যাড করলে বেরিয়ে যাবে 6। এই ছিল কোশ্চেন। তো দেখে নাও, ঠিক আছে। এবার আমরা কস্টের পোর্শন তো শেষ হয়ে গেল, এবার ট্যাক্সের পোর্শনে চলে আসবো, ঠিক আছে। ট্যাক্সের গ্রুপ সি তে চলে আসবো, এ বি তো আগে করে দিয়েছি, ঠিক আছে। গ্রুপ সি 9 নম্বর কোশ্চেনে তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে, ডিস্টিংগুইশ বিটুইন টোটাল ইনকাম এন্ড গ্রস টোটাল ইনকাম অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট। আমাদের সাজেশনে ছিল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, দিয়ে দিয়েছি এই বছর। তারপরে 10 এর দাগে কোশ্চেনটা কি ছিল, হোয়াট ডু মিন বাই পার্সন অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ওয়াইজ পার্সন কাকে বলে এটা ডিটেইলসে লিখতে হতো। কারণ পার্সন আমরা পড়েছিলাম ইন্ডিভিজুয়াল, হিন্দু আনডিভাইড ফ্যামিলি, পার্টনারশিপ ফার্ম, এওপি, বিওআই, কোম্পানি, ঠিক আছে, লোকাল অথরিটি, এইগুলো সমস্ত বলতে হয়। পার্সন বলতে সাধারণ মানুষকে বোঝায় না, এইগুলোকে পার্সন বোঝায়। সমস্ত এক এক লাইন করে লিখে একটা করে এক্সাম্পল দিতে হবে, এটা হলেই হতো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এর সাথে অর দিয়েছিল ডিস্টিংগুইশ বিটুইন ডাইরেক্ট ট্যাক্স এন্ড ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সের সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্সের পার্থক্য, ঠিক আছে। তো যাই হোক, তো এটা হলো। এবার এরপরে দেখবো কি দিয়েছি কোশ্চেন, দেখো। এরপরে 11 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক দিয়েছিল, ঠিক আছে, সোজাই অঙ্ক দিয়েছিল। তো দেখো কোশ্চেনটা, মিস মণিদীপা দাস, an engineer, left India for Japan on 5th May 2019 for taking a special training there. She came back to India on 29 January 2020. She was never out of India in the past. Determine his residential status in India for the assessment year 2020-21. ঠিক আছে। অ্যাকচুয়ালি এই যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্কটা, তার জন্য তোমাকে আগে ওয়ার্কিংস করে নিতে হবে। আমি আগে ওয়ার্কিংসটা বুঝিয়ে দিচ্ছি। এই যে এতটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা ওয়ার্কিংস, এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে মেইন, এটাই হচ্ছে আসলে অ্যানসার, কিন্তু এটা ওয়ার্কিংস। ওয়ার্কিংস না করলে তুমি প্রপারলি অ্যানসারটা চলে আসবে না। তো দেখো আমি কি লিখি, কবে ভারত ছেড়েছে, এত তারিখে ভারত ছেড়েছে, এত তারিখ কোন ইয়ারে পড়ছে, 1920-তে। আবার ভারতে ফিরে এসেছে কবে, এত তারিখে, ঠিক আছে। এই তারিখে কোন ইয়ারে পড়ছে, 1920-তে। তো এখানে যে কোশ্চেনটা সেট করেছে, সেই কোশ্চেনের প্রিভিয়াস ইয়ার কত ছিল, সেই কোশ্চেনের প্রিভিয়াস ইয়ার ছিল 1920। তাই এখানে লিখি ইয়ার 1920, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল কি করেছে। এই যে ভদ্রলোকের নাম কি ছিল, মিস মণিদীপা দাস। ও 1920-তে ভারত ছেড়েছে, কবে, মে মাসের 5 তারিখে। তাই মে মাসের 5 তারিখ যদি ভারত ছাড়ে, তাহলে মে মাসে 5 দিন ছিল। এই মে মাসে ভারত ছেড়ে, তাহলে এপ্রিলে কোথায় ছিল, ভারতেই ছিল। তাই লিখি 30-5। তার মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো ভারতে ছিল না। ও জাপান থেকে আবার ভারতে এসেছে কবে, 29 জানুয়ারি এসেছে, 1920-তে 29 জানুয়ারি এসেছে। তার মানে ভারতে কতদিন ছিল, 29 জানুয়ারি ছিল, 30 জানুয়ারি ছিল, 31 জানুয়ারি, 3 দিন লিখো, এটা 3 দিন, এটা 3 দিন লিখো, ঠিক আছে। তাহলে চলে এসেছে, ফেব্রুয়ারিতে ভারতেই ছিল, মার্চে ভারতেই ছিল, টোটাল 97 দিন, ঠিক আছে। এবার হচ্ছে কি 1920-তে ও এর আগে ভারত ছাড়েনি, ভারতেই ছিল, ভারতে ফার্স্ট টাইম গেছে 1920-তে ভারতের বাইরে গেছে। তার আগে কোন দেশে ছিল, তার আগে ভারতবর্ষেই ছিল। তার আগে মানে এই 1920 প্রিভিয়াস ইয়ার, তার আগে প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, 10টা প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার কোথায় ছিল আমাকে দেখতে হবে। 18-19 থেকে শুরু করে 9-10, দেখো এই 10টা বছর পেছন দিয়ে দিয়ে আসো, 18-19, 17-18, 16-17, 15-16, 14-15, 13-14, 12-13, 11-12, 10-11, 9-10। দেখো 10টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা ভারতেই ছিল, মানে 365 দিন পড়েছে। এবার অ্যানসারটা তোমাকে কিভাবে লিখতে হবে, এটা তো ওয়ার্কিংস গেল। অ্যানসারটা কিভাবে লিখতে হবে, হেডিং দিতে হবে, এই বেসিক কন্ডিশন বলে হেডিং দিতে হবে। এবং এই সেকশনটা অবশ্যই লিখতে হবে। যদি মনে করো তোমরা 4-4 পেতে চাও, সেকশন অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। আন্ডার সেকশন সি, সাবসেকশন 1, আমাকে যারা পড়ে আমি বলেছিলাম, বারবার বলেছিলাম সেকশনটা দেয়া বাধ্যতামূলক। তবে একটা কথা, সেকশন যদি ভুল হয় তাহলে নাম্বার কিন্তু কেটে নেবে, ঠিক আছে। বেসিক কন্ডিশন, আন্ডার সেকশন 6, সাবসেকশন 1। কেউ যদি বাংলায় লিখো, এটাকে লিখবে মৌলিক সত্য, আন্ডার সেকশন 6, সাবসেকশন 1। তো বেসিক কন্ডিশনে কি বলেছিল, এসএসসি কে প্রিভিয়াস ইয়ারে 182 দিন বা তার বেশি দিন থাকতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন ছিল। তো প্রিভিয়াস ইয়ার কোনটা, 1920, 182 দিন ছিল না স্যার, 182 দিন ছিল না, তাহলে তো রেসিডেন্ট নয়। আচ্ছা, আরেকটা বেসিক কন্ডিশন ছিল, কি বেসিক কন্ডিশন ছিল, যদি প্রথম বেসিক কন্ডিশন স্যাটিসফাই না হয় তাহলে সেকেন্ড বেসিক কন্ডিশনে যাও।
কি ছিল প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেন ওয়াইজ 19-20 তে 60 দিন থাকতে হবে। আচ্ছা 60 দিন, হ্যাঁ স্যার 60 দিনের বেশি হয় 97 দিন, ঠিক আছে তো। এবং তার পাশে ছিল এবং ঠিক তার আগে 4টে প্রিভিয়াস ইয়ার, ঠিক তার আগে এই 19-20 ঠিক আগে, মানে 1 2 3 4 এই 4টে প্রিভিয়াস ইয়ারে মোট 365 দিন থাকতে হবে। আছে মোট 365 দিন, স্যার আছে তো। তাহলে কি লিখবো অ্যানসারটা? এটা হবে, এটাকে বলবে হ্যাঁ সে রেসিডেন্ট আর। তাহলে স্যার পরীক্ষা কি হয় লিখছো এরকম লিখলে হবে না, এই হেডলাইন দিয়ে তোমাকে লিখতে হবে। কি লিখতে হবে দেখো আমি বলছি, এইভাবে কথাটা লিখতে হবে। নিশ্চয়ই এরকম ভাবে লিখেছো, যদি বাংলায় লেখো তাহলে এরকম ভাবে লিখবে মিস মণিদীপা দাস একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে, একজন ইঞ্জিনিয়ার। তিনি পূর্ব বা আরো এরকম লিখতে পারো মিস মণিদীপা দাস কমা দিয়ে লিখবে তিনি একজন ভারতীয় আবাসিক, এরকম লিখবে, ঠিক আছে, তিনি একজন ভারতীয় আবাসিক কমা দিয়ে লিখবে, ঠিক আছে। তিনি পূর্ববর্তী বছরে ভারতবর্ষে 182 দিনের কম ছিলেন, কিন্তু 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 60 দিনের বেশি ছিলেন, ব্যাকেটে লিখবে 97 দিন, ঠিক আছে। এবং পূর্ববর্তী 4টি বছরে, ঠিক আছে, পূর্ববর্তী 4টি বছর বা বলতে পারো পূর্ববর্তী বছরের ঠিক আগের 4টি পূর্ববর্তী বছরে, ঠিক আছে তো, প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারে তিনি মোট 365 দিন ছিলেন। তাই তিনি ভারতের রেসিডেন্ট বা আবাসিক বলে গণ্য হবে, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি কেমন লেখা উচিত ছিল। বেসিক কন্টেন্ট মৌলিক সত্য লিখতে হবে এরকম, মিস মণিদীপা দাস একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তারপর লিখবে কেন সে তো কোথাকার লোক ছিল, অ্যাকচুয়ালি সে তো ভারতের নাগরিকই ছিল, কমা দিয়ে লিখবে তিনি একজন ভারতীয় নাগরিক। তিনি পূর্ববর্তী বছরে ভারতবর্ষে 182 দিনের কম ছিলেন, কিন্তু 60 দিনের বেশি ছিলেন। এবং শেষ 4টি প্রিভিয়াস ইয়ারে মোট 365 দিনের বেশি ছিলেন, তাই তিনি ভারতের আবাসিক বলে গণ্য হবে, এটাই লিখতে হবে। তারপর অ্যাডিশনাল কন্ডিশন, আমাদের দুটো অ্যাডিশনাল কন্ডিশন ছিল, দুটোই যদি স্যাটিসফাই হয় তখন তাকে বলা হতো অর্ডিনারি রেসিডেন্ট। কি ছিল? এই দেখো এখানে কটা আছে, 10টা বছর আছে। এই 10টা বছরের মধ্যে যে কোনো দুটো বছর 365 দিন করে থাকতে হবে, আছে। আর 7টা বছরের মধ্যে টোটাল 730 দিন থাকতে হবে, আছে। তাহলে কি লিখবে? অ্যাডিশনাল কন্ডিশন বা অতিরিক্ত শর্ত দিয়ে এই সেকশনটা তোমাকে দিতে হবে। যদি এই সেকশন দিতে পারো অনেক ঝামেলা থেকে তুমি মুক্ত হয়ে গেলে অত বেশি লিখতে হবে না। তুমি লিখবে তিনি মানে মিস মণিদীপা দাস উল্লিখিত দুটি অতিরিক্ত শর্তে দুটি পালন করেছে, তাই তিনি ভারতের আবাসিক এবং সাধারণ আবাসিক বলে গণ্য হবে, ঠিক আছে। এইবার দেখো স্যার দুটো অতিরিক্ত শর্ত কি, আমার লেখার দরকারে, কারণ আমি এই সেকশনটা উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে। একদম এইভাবে লিখলেই পুরো চালে দেবে, ঠিক আছে। আমাদের যে বিকমে বলা হয়, বিকমে যখন বলা হয় বলছে এরকম ভাবে তোমাকে লিখতে হয়, ঠিক আছে। ইংলিশে লিখলেও নর্মাল ব্যাপার, আমি বলেছি আগে, তো বুঝতে পেরেছি, তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো, কোনো অসুবিধা নেই। তাহলে 11 নম্বর অঙ্কটা বলতে হবে, কারেক্ট অ্যান্সার বললাম রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট। লাস্ট অঙ্ক তোমরা দেখে নাও, গ্রুপ ডি 12 নম্বর অঙ্কটা, এটা স্যালারির অঙ্ক দিয়েছিল। কোশ্চেনটা তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলছে মিস্টার দেবপ্রিয়া মুখার্জি, ঠিক আছে, ইজ ওয়ার্কিং ইন অ্যান আইটি কোম্পানি ইন ইন্ডিয়া, কম্পিউট হিজ ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021। এখানে 7টা পয়েন্ট দিয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, ইনকাম ফ্রম স্যালারি করতে বলেছে। তো দেখো আমি অ্যানসারটা বলছি, প্রথমে দেখো 12 নম্বর লিখেছি, এই হেডলাইনটা দিতেই হবে, কম্পিটিশন অফ ইনকাম ফ্রম স্যালারি ইনভার্টেড কমার মধ্যে অফ মিস্টার দেবপ্রিয়া মুখার্জি কমা আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 1920। প্রথমে দেখো লিখতেছি বেসিক স্যালারি কত, কোশ্চেনে বলেছিল 8000 পার মান্থ, 8500 পার মান্থ 1/19 এ ছিল, এবং তার স্যালারিটা ইনক্রিমেন্ট হয়েছে জুলাই মাসে 500 টাকা করে ইনক্রিমেন্ট হয়েছে। তার মানে 8500 টাকা 3 মাস পাবে, 500 টাকা ইনক্রিমেন্ট হয়েছে, 9000 টাকা পাবে 9 মাস করে 1,06,500 হয়েছে। ডিআরএস অ্যালাউন্স বলেছে 50% অফ বেসিক স্যালারি, এটা 50% করে এত টাকা বেরিয়েছে। কনভিয়ান্স অ্যালাউন্স বলে দিয়েছিল 3000 টাকা, ঠিক আছে, 3000 টাকা ডাইরেক্ট অ্যামাউন্ট বলেছে। আর কনভিয়ান্স অ্যালাউন্সে এক্সেমশন পাওয়া যায় কত নম্বর সেকশনে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 14 ক্লজ রোমান 1 এ এক্সেমশন পাওয়া যায় কত টাকা, অফিশিয়াল পারপাসে যত টাকা খরচ হবে তত টাকা এক্সেমশন পাবে। তো দেখো 2000 টাকা খরচা করেছে, 3 থেকে 2 বাদ দিয়ে 1000 টাকা ট্যাক্সেবল পোরশন।
তারপরে এডুকেশন অ্যালাউন্স কোশ্চেনে বলেছে 2400, তিনজন চিলড্রেনের জন্য 2400 টাকা পেয়েছে। ভুল করো না, এখানে 2400 তো 3 না, তিনজন চিলড্রেনকে 2400 দিয়েছে, মানে এক একজন চিলড্রেনকে 800 টাকা করে দিয়েছে। আচ্ছা, এডুকেশন অ্যালাউন্সে যে এক্সেপশন পাওয়া যায় ম্যাক্সিমাম 2 চাইল্ডের জন্য পার মান্থ 100 করে, পার মান্থ 100 করে পাওয়া যায়, ঠিক আছে। 100/2 এটার এক্সেপশন 1040, 2400 থেকে 2400 বাদ দিয়ে নি। নেক্সট সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস, এটাও 1040, কিন্তু এটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, এখান থেকে কোনো এক্সেপশন পাওয়া যায় না, তো হ্যাঁ লিখে দিলাম। নেক্সট পারকিউজিস আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 কি বলেছে দেখো, এখানে বলছে হি ইজ প্রোভাইডেড উইথ আ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইন মুম্বাই, তাকে মুম্বাইতে একটা অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়েছে, দ্য ফেয়ার রেন্ট অফ হুইচ ইজ 12500 পার মান্থ। দেখো আমরা যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন শিখেছিলাম আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 রোমান 1, এখানে কি বলেছে প্রথমে কোশ্চেন করে দেখতে হবে ও কি গভর্নমেন্ট এমপ্লয়ি না নন গভর্নমেন্ট এমপ্লয়ি। স্যার নন গভর্নমেন্ট এমপ্লয়ি, আইটিসি কোম্পানি চাকরি করে, আইটি কোম্পানি চাকরি, নন গভর্নমেন্ট এমপ্লয়ি। নন গভর্নমেন্ট এমপ্লয়ি রুল আমরা দুটো জিনিস দেখতাম, দেখতে হবে তাকে কোম্পানি থেকে অ্যাকোমোডেশন প্রোভাইড করেছে কি প্রোভাইড করে। হ্যাঁ স্যার কোম্পানি, দেখো অ্যাকচুয়ালি মানে কোম্পানি থেকে অ্যাকোমোডেশন কি প্রোভাইড করে তার একটা রুল, আর যদি কোম্পানি যদি অ্যাকোমোডেশন নিজস্ব না হয় কোম্পানি ভাড়া করে দেয়। এখানে কোশ্চেনটা পড়ে যা বুঝলাম হ্যাঁ কোম্পানি থেকে অ্যাকোমোডেশন প্রোভাইড করেছে, তাহলে রুল হচ্ছে দেখতে হবে কোন শহরে আছে। মুম্বাইতে নিয়ম ছিল যেই শহরে থাকবে সেই শহরে জনসংখ্যা যদি 25 লাখের বেশি হয় তাহলে 15% অফ স্যালারি। মুম্বাই তো মেট্রো সিটি, আর মেট্রো সিটির জনসংখ্যা সবসময় 25 লাখের বেশি হয়, তাই এখানে 15% অফ স্যালারি করবো, ঠিক আছে। তাই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন কত করব, 15% অফ স্যালারি ক্যালকুলেট করব। তো দেখো নিচে বলছি 15% অফ স্যালারি, স্যালারি বের করার নিয়ম এখানে বেসিক প্লাস ডিএ প্লাস অল ট্যাক্সেবল অ্যালাউন্সেস। বেসিক এটা, ডিএ এটা, অল ট্যাক্সেবল অ্যালাউন্স বলতে এখানে 1000 টাকা আর 2000 টাকা, ঠিক আছে। টোটাল করে হলে 1,62,750, তার 15% হলে 24,400 টাকা, ঠিক আছে। এখানে লিখে দিলাম 24,400 টাকা। সব করে টোটাল করলাম, টোটাল করে যেটা বের হয় তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি 187,163। এর থেকে স্যালারি ডিডাকশন পাওয়া যায় 16 নম্বর ধারা, ডিডাকশন মেথড 16 কি লিখেছি, স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16, ঠিক আছে, সাবসেকশন 1A, ঠিক আছে। কত 50,000 টাকা, 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। তো এটা থেকে এটা মাইনাস করে যেটা বের হলো 137,163, এটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। এই ছিল তোমার কোশ্চেন, এই ছিল তোমার কোশ্চেন, ঠিক আছে। এর থেকে এর সঙ্গে একটা অড দিয়েছিল, একটা থিওরি দিয়েছিল, ইজি কোশ্চেন দিয়েছিল, হাউ উড ইউ ভ্যালু রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন প্রোভাইডেড টু আ নন গভর্নমেন্ট এমপ্লয়ি বাই হিজ এমপ্লয়ার, ঠিক আছে। আরেকটা কোশ্চেন দিয়েছিল গিভ 4 এক্সাম্পল অফ ট্যাক্স পে পারপাসেস, ঠিক আছে। এটা সব আমাদের সাজেশন ছিল।